দুর্গাপুর, বর্ধমান দুর্গাপুরে। এই নিয়ে ক্ষোভ অভিমান দিলীপের বুকেও তো আছে। আর প্রতিবাদী পোস্ট হচ্ছে দীপ্তিমান সেনগুপ্ত, কোচবিহারের বিজেপি নেতা। একটা সময়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারাও দীপ্তিমান সেনগুপ্তকে যথেষ্ট গুরুত্ব দিতেন। তিনি দিলীপ ঘনিষ্ঠ বলেই পরিচিত। একবার দেখাবো। দিলীপ ঘোষ মেদিনীপুরের বিদায়ী সাংসদ। দিলীপ ঘোষ চেয়েছিলেন এবারও মেদিনীপুর থেকে লড়তে, কিন্তু তিনি পেয়েছেন বর্ধমান দুর্গাপুর আসনের টিকিট। এতে বিজেপির অন্দরেই তৈরি হয়েছে ক্ষোভ। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন মুখপাত্র দীপ্তিমান সেনগুপ্ত। ফেসবুকে তিনি লিখেছেন, এক অবাঙালির ছেড়ে যাওয়া উচ্ছিষ্ট আসনে অবশেষে পশ্চিমবঙ্গের বিজেপির লড়াকু নেতা দিলীপ ঘোষের ঠাঁই হলো। দিলীপ ঘোষ যিনি বিজেপির উত্থানের নায়ককে, তার জন্য একটা স্থায়ী আসন হয় না, তো এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু অর্জুন সিং যিনি কিছুদিন আগে এসে টিকিট পেয়ে জিতে আবার তৃণমূলে চলে গেলেন, সেই অর্জুন সিং এর আসনটা কিন্তু স্থায়ী থাকলো। বিজেপি পুরনোদের গুরুত্ব দিচ্ছে কিনা আমি জানি না, তবে বিজেপি সৎ লোককে গুরুত্ব দিচ্ছে না। কেউ সোশ্যাল মিডিয়ায় কি দেখছি এগুলো দরকার নেই। সবাই মনের ইচ্ছা প্রকাশ করছেন, তারা খুশি আছেন হয়তো যে এখানে যেভাবে মানুষের সঙ্গে হয়েছে, যে বঞ্চিত হয়েছে এখানকার। কিন্তু যারা পোস্ট করছে সোশ্যাল মিডিয়া আপনাদেরই দলের লোক, সবার লেখার ওনার অধিকার আছে। পোস্টটা ভালো করে দেখুন। এই পোস্ট দেখে অনেকেরই প্রশ্ন, তাহলে কি বিজেপিতে বাঙালি অবাঙালি ভেদ স্পষ্ট? বাঙালি অবাঙালি আর কিছু ভেদ নেই। যারা বাঙালির জন্য লড়াই করেছে তারাই অবাঙালিকে মুখ করেছে, অতএব ওই প্রশ্ন নেই। দিলীপ ঘোষ এখানকার বিজেপির কর্মীদের সঙ্গে আত্মীয়তার সঙ্গে কাজ করেছে, দাঁড় করিয়েছে, সে লড়তে এসে পার্টির নির্দেশ। সেভাবে কোনো পদে না থাকলেও এখনো বঙ্গ বিজেপির অন্যতম মুখ দিলীপ ঘোষই। 2015-এ তাকে রাজ্য বিজেপির সভাপতি করা হয়। তখন কজনই বা চিনতেন তাকে, আর চিনবেনই বা কি করে? কারণ তার আগে তো তিনি পর্দার আড়ালে থেকে সংগঠনের কাজ করেছেন, আরএসএস এর প্রচারক হিসেবে কাজ করেছেন। সেখান থেকেই এ রাজ্যের গুরু দায়িত্ব। চ্যালেঞ্জ ছিল খুবই কঠিন, কিন্তু দিলীপ ঘোষ বারবার সফল হয়েছেন। রাজ্য বিজেপির সভাপতিকেই বিজেপি দাঁড় করিয়ে দিয়েছিল বিধানসভা ভোটে। 2016-র বিধানসভা ভোট, খড়গপুর সদর কেন্দ্র থেকে লড়াই করেন দিলীপ ঘোষ। প্রথমবার ভোটে লড়েই 9বারের কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং সোহান পালকে হারিয়ে দেন। এখানেই শেষ নয়, 3 বছর যেতে না যেতেই আবার অগ্নি পরীক্ষা। এবার দিলীপ ঘোষকে লোকসভা ভোটে দাঁড় করায় বিজেপি। সেখানেও জয়ের হাসি দিলীপের। 2019-এ মেদিনীপুরের সাংসদ হন দিলীপ ঘোষ, হারান তৃণমূলের মানস ভূঁইয়াকে। তাঁর আমলেই এ রাজ্যে বিজেপির সবচেয়ে বেশি শক্তি বৃদ্ধি। 2019-এর লোকসভা ভোটে বিজেপি 2 থেকে 1 লাফে পৌঁছয় 18-এ। এরপর 21-এর বিধানসভা ভোটে অনেক দলবদল দেখেছে বঙ্গ রাজনীতি। ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে, ভোটের পর বিজেপি থেকে তৃণমূলে। অনেকেই দলে থেকে কাজ করতে পারছিলেন না, কারণ দলে নাকি দমবন্ধ লাগছিল। দিলীপ ঘোষের কথায় কখনো তেমন কিছু মনে হয়নি। তিনি বরাবর বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেছেন। বিজেপির অনেকেই মনে করেন এটাও দিলীপ ঘোষের থেকে শেখার, কারণ প্রাপ্য কৃতিত্ব না পেয়েও কখনো তিনি দলের বিরুদ্ধে বেসুরো হননি। অক্সিজেনের অভাবে দলবদলের প্রশ্ন তো নেই। সেই দিলীপ ঘোষ এবার চেয়েছিলেন মেদিনীপুর থেকে দাঁড়াতে, কিন্তু দল তা মানেনি। দিলীপ ঘোষকে দাঁড় করিয়েছে বর্ধমান দুর্গাপুর থেকে। এতে হয়তো দিলীপের মনে জমেছে অভিমান, কিন্তু তার চোয়াল চাপা। তিনি জানেন জেতাই হবে সবচেয়ে বড় জবাব। তাই হয়তো আপাতত চুপ দিলীপ। আজকে 5 বছর দিলীপ এখানে সংসার করেছেন, তো সেখানে মন খারাপ হবে না, হওয়াটাই তো স্বাভাবিক। নিউজ 18 বাংলা। এই পোস্টেই এখন বিতর্ক দানা বেঁধেছে। আমি রাজর্ষির কাছে আসবো। এত সাফল্য একজন দিলীপ ঘোষ, সুমনদা বললেন সব থেকে জনপ্রিয় বিজেপি নেতা, তাকে নিয়ে এই রকম খেলাধুলা, এটা তুমি বলবে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে, কিন্তু তা সত্ত্বেও কোথাও কি একটা এই গোষ্ঠী ওই গোষ্ঠী দিলীপকে একটু কোণঠাসা করে দেওয়া? বলি, কোনো গোষ্ঠী নেই। দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপির প্রতিটা কার্যকর্তার আবেগ। 2016 সাল দেখালেন খড়গপুর। 2016 সাল আবেগকে হাতিয়ার করতে পারছো না তো তোমরা। বলছি 2016 সাল এবং আজও এখনো আপনি পূর্ব বর্ধমান যান, আপনি সে বর্ধমান দুর্গাপুরে কার্যকর্তারা গামছা পেতে রাস্তায় ফুটপাতে শুয়ে থাকবে রাত্রিবেলা। এটা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ আমার নেতা। দিলীপ ঘোষ
যে কোনো ফিল্ডে ফেলে দেবেন, দিলীপ ঘোষ সেখানে 6 মেরে দিয়ে বেরিয়ে চলে যাবে। আচ্ছা। তো সব থেকে বড় নেতার তো এটাই তো তার সব থেকে বড় একদম সুমন দা, অধিকার, সত্যি তার অধিকার, তার লড়াই, সব থেকে বড় নেতা বলছেন। আবেগে লোকে বলবে এরকম কথা। মমতা তাহলে বন্দ্যোপাধ্যায় প্রয়োজন হলো কেন? মেদিনীপুরে তো জয়ী কেন্দ্র তার। আমরা তো চ্যালেঞ্জ করছি মমতা মেদিনীপুরে তো ব্যানার্জিকে, জয়ী মোদির কেন্দ্র হয়ে তার। লড়ুক মমতা ব্যানার্জি, সুমন দা। কত ক্ষমতা দেখি। দেখুন, দীপ্তিমান সেনগুপ্ত যিনি বেসিক্যালি ফরওয়ার্ড ব্লক থেকে বিজেপিতে এসেছিলেন, ছিটমহল আন্দোলনের অন্যতম নেতা। একদম। ফলে উত্তরবঙ্গে বিজেপির প্রাথমিক দিকে সংগঠন তৈরির ক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। একসময় অরবিন্দ মেনন পড়ে থাকতেন তিনি যে দীপ্তিমানের সঙ্গে। প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। যদি দিলীপ ঘোষ এতটা গুরুত্বপূর্ণ নেতা হন, তাহলে তার জন্য একটা স্থায়ী আসন থাকবে না কেন? তার নিজের একটা আসন থাকবে না কেন? যে কোনো গুরুত্বপূর্ণ নেতার মানে সে যেই হোক, মানে শুভেন্দু অধিকারীকে যদি আজ বলা হয় নন্দীগ্রামের জায়গায় তুমি যাও গিয়ে ফালাকাটায় লড়ো, তিনি কি লড়তে রাজি হবেন? প্রশ্ন হচ্ছে যে বিজেপির ভেতরে টানাপোড়েন ছিল বলেই তো, দার্জিলিংয়ে রাজু বিস্তানা, হর্ষবর্ধন শৃঙ্খলা নিয়ে টানাপোড়েন ছিল বলেই তো, বা দিলীপ ঘোষকে নিয়ে টানাপোড়েন ছিল বলেই তো এত সেটা সিদ্ধান্ত ঘোষণা করতে এত দেরি হলো। ওকে, আমার মনে হয়, আমি আই এম নট এ গ্রেট ফ্যান অফ দিলীপ ঘোষ পলিটিক্স, কিন্তু তার যে পারফরমেন্স, যদি সেই পারফরমেন্সটাকে মাথায় রাখতে হয়, তাহলে দিলীপ ঘোষকে আটটু প্রাপ্য সম্মান বোধ হয় বিজেপির দেওয়া উচিত। কিন্তু প্রদীপ্ত রাজর্ষি যেটা বললেন সেটাও কিন্তু একটা বিষয়, তোমাদের কাছে চ্যালেঞ্জ। কীর্তি আজাদ বাইরে থেকে এসছেন এটা বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা বললেন আমাদের সব থেকে বড় নেতা, জনপ্রিয় নেতা, এবং দিলীপ ঘোষ যেখানে দাঁড়াবেন সেখানেই জিতবেন। না, মেনে নিলাম রাজশ্রীর কথা, কিন্তু রাজশ্রী কি এইটা শুভেন্দু অধিকারীকে বোঝাতে পারবে যে বললো সকালবেলা? কোনো গোষ্ঠী নেই, না, কামিনী কাঞ্চন তো তৃণমূল বলে যায়নি। কামিনী কাঞ্চন তৃণমূল বলে যায়নি, বা বাঁকুড়ার যিনি সাংসদ তিনি যেসব কথা বলছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করছেন, সেটা তো তৃণমূল করে দেয়নি। রুদ্রনীলকে তো গতকালকে রং খেলার দিন রং বাদলানো লোক, সেই রং গিরগিটিকে তো বলতে হয়নি তৃণমূলকে দিয়ে। ফলে মুশকিল হচ্ছে যে এরা রাজনীতি করতে গিয়ে দিলীপ ঘোষকে যে হাতিয়ার করার চেষ্টা করছে, তাদের এখন পাঁচটা কেন্দ্র চলছে আর কি। একদিকে কামিনী কাঞ্চনের কেন্দ্র, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে নিশীথ প্রামাণিকরা। আমি আসছি জনতার প্রশ্ন, তুমি ওই লাইন বলে দিও। কারো প্রশ্ন আছে? হ্যাঁ, কার দিকে প্রশ্ন? আমার প্রশ্ন বিজেপিকে। ওকে। মেদিনীপুর দিলীপ ঘোষের জয়ী কেন্দ্র, মেদিনীপুর থেকে তাকে তুলে নিয়ে বর্ধমান দুর্গাপুরে নিয়ে যাওয়া হলো, তা বিজেপি কি দুটি আসনই হারালো? প্রধানমন্ত্রী যখন 2014 সালে নির্বাচন লড়েছিলেন, তিনি গুজরাটের মানুষ ছিলেন। তিনি বারাণসী উত্তরপ্রদেশ থেকে এসে নির্বাচন লড়ে দুটি কেন্দ্রেই তিনি জিতেছিলেন। বিজেপি দুটি কেন্দ্রই জিতবে। শুধু একটা কথা বলে দিয়ে এখানে, যে কথাটা বলা হলো, তাহলে আসুন না উত্তর কলকাতা করুন না তাপস রায়ের জায়গায়। আমি সেটাই বলছি, বিজেপি তার প্রার্থী কোথা থেকে? তাহলে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন বলছো? আমি চ্যালেঞ্জ করছি তো, পশ্চিম বাংলায় এসে নরেন্দ্র মোদি লড়ুন, উত্তর কলকাতায় আসুন না। সারা জীবন চ্যালেঞ্জ দিতে পেরেছে, তাহলে সেই চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গের দিক নয়। তুমি যেরকম বলছো সেই চ্যালেঞ্জটা তো তুমি দিচ্ছ। আমি চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছি বর্ধমান দুর্গাপুরে। ওকে, এবার আরেকটা বিষয় দেখাবো। দেখুন, আরেকটা বিষয় দেখাবো। 4টে বিধানসভা এলাকা, এই 4টে বিধানসভা এলাকায় 4 জন, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহা, তারা এখন জেলে। সেই 4টে বিধানসভা এলাকাতে তৃণমূল যথাসম্ভব লিড নেওয়ার এখন কর্মসূচি নিচ্ছে বিভিন্নভাবে। একটু ভার্চুয়ালি দেখানোর চেষ্টা করব যে কোন 4টে বিধানসভা। বড়োয়া, বেহালা পশ্চিম পার্থ চট্টোপাধ্যায়, বেহালা পশ্চিমে পলাশীপাড়া মানিক ভট্টাচার্য, এবং তার সঙ্গে হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক। এই যে দুর্নীতি, এই দুর্নীতিকে হাতিয়ার করছে বিজেপি, আর নারী নির্যাতনকেও হাতিয়ার করছে বিজেপি। একটু দেখাবো এই যে 4 বিধানসভাকে কিভাবে গুরুত্ব দিতে চায় তৃণমূল। গরু পাচার, কয়লা পাচার, নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, একের পর এক দুর্নীতিতে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। গ্রেফতার হয়েছেন হেভিওয়েট নেতা মন্ত্রীরা, এখনো জেলে রয়েছেন তৃণমূলের 4 বিধায়ক। নিয়োগ দুর্নীতি মামলায় জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক,
তিনি উত্তর 24 পরগনার হাবড়ার বিধায়ক। নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি আরো 2 তৃণমূল বিধায়ক, নদিয়ার পলাশীপাড়ার মানিক ভট্টাচার্য এবং মুর্শিদাবাদের বড়োয়ার জীবন কৃষ্ণ সাহা, অর্থাৎ 4 বিধায়ক জেলে। তৃণমূল সূত্রে খবর, এর জেরে এই বিধানসভা এলাকাগুলিতে সংগঠন সেরকম জমাট নয়, তাই এই 4 কেন্দ্রে এবার বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। ওটা দল সমস্তভাবে খতিয়ে দেখে যা যা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা দলীয় নেতৃত্ব যথাযথভাবে সেই সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন, এবং যাদেরকে কাস্টাডিতে রাখা হয়েছে সেই কেন্দ্রগুলি থেকেও তৃণমূল কংগ্রেস কিন্তু লিড পাবে। কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা মেরামত করছে, নেতা কর্মী সংগঠকদের সঙ্গে বসে সেই মেরামতির প্রক্রিয়া চলছে। কয়েকজন বিধায়ককে কাস্টাডিতে রেখে ওরা ভাবছে সেই জায়গাটায় বিজেপি বা বিরোধীরা হয়তো কিছু সুযোগ সুবিধা বাড়তি পাবেন, তারা ভুল করছেন। সেই জায়গাগুলিতেও তৃণমূল কংগ্রেস লিড নেবে এবং জিতবে। 24-এর লোকসভা ভোটে তৃণমূলের বাড়তি নজর বেহালা পশ্চিম, হাবড়া, পলাশীপাড়া এবং বড়োয়া বিধানসভা কেন্দ্র। এর মধ্যে 19-এর লোকসভা ভোটে জ্যোতিপ্রিয় মল্লিকের হাবড়া এবং মানিক ভট্টাচার্যের পলাশীপাড়ায় পিছিয়ে ছিল তৃণমূল, লিড পায় বিজেপি। এরপর 21-এর ভোটে ঘুরে দাঁড়ালেও 24-এ ফের 4 বিধানসভা কেন্দ্র নিয়ে চিন্তায় তৃণমূল। তাদের লক্ষ্য 24-এও এই 4 আসনে লিড ধরে রাখা। তৃণমূল সূত্রে খবর, রাজ্য নেতৃত্বকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। এই 4 কেন্দ্রে জেলা সভাপতিদের সঙ্গে প্রচার করবেন রাজ্য স্তরের নেতারাও। দুর্নীতিকাণ্ডে যারা গ্রেপ্তার হয়েছেন এক্ষেত্রে দাঁড়িয়ে দায় তাদেরই, দল যে কোনোভাবে তাদের দায় নিজেদের ঘাড়ে রাখবে না তা ইতিমধ্যে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তবে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু বিধানসভা কেন্দ্রগুলো থেকেও লিড বজায় রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস, তাই এই সমস্ত জায়গাতে না থাকা বিধায়কদের দায়িত্ব অনেক নেতার ঘাড়ি দিচ্ছে হচ্ছে তৃণমূল। তবে শুধুমাত্র জেলা সংগঠনের ওপর সেই দায়িত্ব থাকছে না, বহু ক্ষেত্রে দাঁড়িয়ে শীর্ষস্তরের নেতারাও এই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোতে যথাযথভাবে নজরদারি চালাবেন, যাতে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই বিধানসভা কেন্দ্রগুলোতে কোনো ধরনের জটিলতা তৈরি না হয়। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। প্রদীপ্ত, দুর্নীতি ইস্যু, দুর্নীতিকে হাতিয়ার করছে বিজেপি। শুধু তাই নয়, নারী নির্যাতন সন্দেশখালিতে। আজকে প্রধানমন্ত্রী পর্যন্ত ফোন করলেন রেখা পাত্রকে, একজন মহিলা প্রতিদ্বন্দ্বী, এবং তিনি ওই প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ। আমি তো ঠিক সেটা দিয়ে শুরু করলাম, যাকে শক্তি স্বরূপা বলে ফোন করছেন সে ন্যায্যতা পাবে তো, সে ন্যায় পাবে তো। মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে যে ভাষায় আক্রমণ করা হলো, বা মণিপুরে নগ্ন মহিলার কাছে ফোন গেল না, বা উন্নাওতে কোনো ফোন গেল না, বা বিলকিস বানুর কাছে ফোন গেল না, কিন্তু এখানে ফোন যাচ্ছে, রেকর্ড করা হচ্ছে এবং সেটা প্রচার করা হচ্ছে। এরা প্রচার সর্বস্ব জায়গা কাজ করে। একটা বিজেপির সভাপতি দেখাক, কেন্দ্রীয় বিজেপির সভাপতি দেখাক যার নাম মহিলা, বা গুরুত্বপূর্ণ ওই পদে মহিলা আছেন, এরা সেটা দেখাতে পারবেন না। এদের মুশকিলটা হচ্ছে, আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি যে এদের সংগঠন নেই, সেই জন্য আজকে অব্দি 4টে ক্যান্ডিডেট দিতে পারলো না। কিন্তু আমরা প্রধানমন্ত্রী রেখা পাত্রের সঙ্গে কি কথা বললেন একবার দেখাই, তারপরে আসবো প্রধানমন্ত্রী এবং রেখা পাত্রর কি কথোপকথন।